আমি এবার সরাসরি আপাতত আমার শেষ প্রশ্ন করব আপনাকে, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনাকে নিয়ে একটা বিচিত্র টানাটানি শুরু হয়েছে। তৃণমূল বলছে যে অবধারিতভাবে আপনার পেছনে বিজেপি রয়েছে, বিজেপি বলছে একেবারে এটা পুরো মক ফাইট হচ্ছে, আপনি তৃণমূলের হয়েই কাজ করছেন। কিন্তু একটা কথা আপনি মানবেন যে আপনি সফলভাবে দল করলে আর সেই দল যদি ভোটে ভালো ফল করে তাহলে সব থেকে লাভবান হবে বিজেপি, তার কারণ মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকে ধাক্কা লাগবে। কিন্তু আমি উল্টো দিক থেকে আপনার কাছে আসবো, যে মুসলমানরা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূলকে ভোট না দিয়ে আপনার দলকে দেবে কেন? দেখুন, মুসলমানরা বিজেপিকে যেমন ক্ষমতায় আসতে দিতে চায় না, তেমনি আজকের দিনে মমতা ব্যানার্জিও বিজেপির থেকে কোনো অংশে তার যে চালচলন, তার যে কার্যকলাপ, তার যে রাজ্য সরকার ক্ষমতা পেয়ে যেভাবে জগন্নাথ মন্দির থেকে শুরু করে শিলিগুড়িতে মন্দির বানানো, বছর বছর মানে 10,000 দিয়ে শুরু করেছিল 2018 সালে, আজকে 2025 সালে এসে 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান, তারপরে কার্নিভাল করা, তারপরে অল যেভাবে তিনি হিন্দু তোষণ করে যাচ্ছেন। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু, আবার মমতা ব্যানার্জি ঠিক এই শুভেন্দু অধিকারীদের কাউন্টার করতে গিয়ে শুধু হিন্দুত্ব চালাচ্ছে। তা আমার সোজা কথা, এটা কে কাকে ভোট দেবে, কে হারবে আর কে ক্ষমতায় চলে আসবে সেটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে ভোটের ইভিএম মেশিনে। তাতে গুজরাটে 25 বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার 18-19% মুসলমানদের যখন বেঁচে আছে, তা এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। বিজেপি বাঘ না ভাল্লুক? দেশ চালাচ্ছে, 19টা রাজ্য চালাচ্ছে, উড়িষ্যা চালাচ্ছে, আসাম চালাচ্ছে, ছত্তিশগড় চালাচ্ছে, রাজস্থান চালাচ্ছে, উত্তরপ্রদেশ চালাচ্ছে, মধ্যপ্রদেশ চালাচ্ছে। তা বিজেপি যদি বাংলাতে চলে আসে তার জন্য কি মুসলমানরা মরে যাবে? আমি মুসলমানদের হয়ে ব্যাটিং করব। আমি বলছি, বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক আগামী দিনে, আমরা মুসলমানদের কাছে আপিল করব, আবেদন করব যে আপনারা বেশি বেশি করে মুসলমান এমএলএ নির্বাচিত করে বিধানসভায় পাঠান। আমি নিজে বিরোধী দলের নেতৃত্ব দেব এবং মুখ্যমন্ত্রী যিনি হন তার কাছে বাংলার সহ মুর্শিদাবাদের উন্নয়ন, মানে গোষ্ঠীগতভাবে আপনি কিং মেকার হতে চাইছেন। আমি বলছি খুব ইন্টারেস্টিং, তার কারণ আপনি তো এর আগে বলেই দিয়েছেন যে ডিরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী এলে তাকে ওয়েলকাম করবেন। সরকারি দলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়কে আমি পোডিয়ামে যেতে বলবো, আপনি সঙ্গে থাকুন। হুমায়ুন প্লিজ, সরাসরি হুমায়ুন কবিরের কাছে চলে যাব। হুমায়ুন, একটা কথা বলুন, গত সপ্তাহে এই অনুষ্ঠানে যখন বসেছিলেন তখন ভেবেছিলেন যে এই মসজিদের আবেগে এত মানুষ, কেউ ওই ইট ভাটার ইট মাথায় করে, কেউ টাকার বস্তা নিয়ে কাতারে কাতারে শিলান্যাসে হাজির হয়ে যাবেন, এবং যে টাকা গুনতে গিয়ে, আমি জানি না সংখ্যাটা আপনি বলতে পারবেন এখন কত বেড়েছে, 48 ঘন্টায় 2.5 কোটি গুনে উঠতে পারবেন আপনার লোকজনেরা? এখনো পর্যন্ত কত গুনতে পারলেন? নমস্কার। নমস্কার সুমনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আমি এতটা প্রত্যাশা করিনি। আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর কলকাতায় এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব, 6ই ডিসেম্বর 2025, তখন আমার এটুকুই ইচ্ছা ছিল, বা বাবরি মসজিদ প্রতিষ্ঠিত ছিল ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যা নামক জায়গাতে। সেটা যখন 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাওজি, এবং দিনের আলোতে কিছু কর সেবকরা, মুরলীমোহন যোশী এবং এল.কে. আদবানিজির মদতে সেই কর সেবকরা, না সেই ইতিহাস আমরা জানি, কিন্তু আমি বলছি আপনি তো মানে নিজে কি ইতিহাসে নাম তুলতে এই উদ্যোগটা নিলেন, যে ওই ইতিহাসের সমান্তরাল ইতিহাস আপনি মুর্শিদাবাদের ইতিহাসে নিজের নামটা প্রতিষ্ঠিত করবেন? আমি এইরকম কিছু ভাবিনি যে আমার নাম ইতিহাসে তুলতে হবে বা আমার নাম ইতিহাসে উঠে যাবে, বা এত পরিমাণ আর্থিক সাহায্য বা এত ইট পাথর বালি সিমেন্ট রড এত তাড়াতাড়ি মানুষ এত আবেগপ্রবণ হয়ে
আমার ডাকে সাড়া দিয়ে এইভাবে যে গোটা রাজ্য থেকে, এমনকি রাজ্যের বাইরে ঝাড়খণ্ড অন্যান্য জায়গা থেকেও এইভাবে আর্থিক সাহায্য আসবে, এমনকি আমার কাছে লাগাতার গত দুদিনে কাতার, সৌদি আরব, বাংলাদেশ এসব থেকেও ফোনে যোগাযোগ করা হয়েছে ব্যাংকের টাকা ঢোকানোর জন্য। কিন্তু ব্যাংকের ম্যানেজার বা চিফ ম্যানেজার এসবিআইয়ের সঙ্গে আজকে বিকেল 5টার সময় আমি কথা বলেছি, তাতে ওনারা বলছে কালকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমার ওই যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে, যেখানে আদার কান্ট্রি থেকে এই ব্যাংকে টাকা আসতে পারে, ওদের কিউ একটা সিস্টেম আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। তো আমি ম্যানেজারের সাথে কথা বলে কালকে আমি একটু থাকবো না, লোকালে মানে এত টাকা ঢোকানো ব্যাংকের ম্যানেজার বা আপনিও খুব স্বাভাবিকভাবেই অভ্যস্ত নন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখনো আপনার দল তৈরি হয়নি, আপনার হেলিকপ্টার এজেন্সির সঙ্গে, আমি ভুল বললে আপনি আমায় সংশোধন করে দেবেন, যে হেলিকপ্টার এজেন্সির সঙ্গে কথা হয়ে গেছে এবং ধরুন আপনি রাজ্যে রাজ্যে সেই হেলিকপ্টার করে ঘুরবেন, জেলা সফর করবেন, প্রচারে যাবেন, আপনি ঠিক করে নিয়েছেন। আমি বলছি এ রাজ্যে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা সফরে হেলিকপ্টার ব্যবহার করেন, তারপর আপনি করবেন। আপনার 8 জন ব্যক্তিগত সিকিউরিটি আগামীকাল হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসে পৌঁছবেন, এ রাজ্যে এসে পৌঁছবেন। গত 72 ঘন্টায় তাহলে হুমায়ুন আপনার জীবনযাপনটাও অনেকটাই পাল্টে গেল। আপনার জ্ঞাতার্থে জানাই, অলরেডি হায়দ্রাবাদ থেকে 8 জন প্রাইভেট সিকিউরিটি উইথ আর্মস নিয়ে 1 ঘন্টা আগে কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করেছে। তারা অলরেডি সেই সিকিউরিটিরা রাজ্যের ডিজিপির সঙ্গে যোগাযোগ করছে এবং এসপি মুর্শিদাবাদ কে সানিরাজের সঙ্গেও যোগাযোগ করছে। তারা আমার সিকিউরিটি হিসাবে কাল থেকে নিয়োগ হবে। আমি যেহেতু খুব সকাল সকাল বেরিয়ে যাব আমার জেলা থেকে, ওনারা হয়তো রাত্রি 12টা-1টায় আমার বাড়িতে আসবে, তারপরে আমি মুভমেন্ট করব যখন, তখন আমার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 3 জন সিকিউরিটি আছে, তারা বাকি 8 জন আমার সঙ্গে অ্যাক্টিভেট থাকবে, আমার সঙ্গে যোগ দেবে। এটা হচ্ছে বিষয়। পাশাপাশি আপনি সেকেন্ড পয়েন্ট যেটা বললেন, এই মুহূর্তে অনুসরণ করতে পারছি না। হ্যাঁ, হেলিকপ্টার জিজ্ঞেস করলাম। হ্যাঁ, দেখুন, গত 1.5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে আমার সঙ্গে প্রতি পদে পদে আমাকে হেয় প্রতিপন্ন বা আমার কোনো কথার গুরুত্ব না দেওয়া বা আমার সামান্য 2টো বিধানসভার ব্লক সভাপতিদের পরিবর্তন না করা বা আমার সঙ্গে দিনের পর দিন মিথ্যাচার করা, সর্বোচ্চ নেতা তারা আমার সঙ্গে শুধু কাজের সময় কাজ ফুরালে পাঁজি, গোটা আমার সঙ্গে না, গোটা মুসলিম সমাজের সঙ্গে এই ধরনের আচরণ। 3rd টাইম যখন 2021-এ মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে আমি লক্ষ্য করেছি। কারণ 2nd টাইম যেটা 16 থেকে 21 আমি ছিলাম না, আমাকে বহিষ্কার করা হয়েছিল 2015 সালের 25শে ফেব্রুয়ারি। কাজেই আমি 2020 সালের 6ই আগস্ট আবার নেত্রীকে অনুরোধ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুনয় করে আমি এই দলে প্রবেশ করেছিলাম। তো আমাকে লোগো দিয়েছিল, আমি জিতেছি, মানুষ ভোট দিয়েছে। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট হতে পারে, সে তৃণমূল কংগ্রেসের ক্রেডিট হতে পারে, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমি জেতার পর থেকে ন্যূনতম কোনো কথা আমার শোনা হয়নি। আমার বিধানসভায় কোনো অ্যাডিশনাল ফান্ড দেওয়া হয়নি। সেই জন্যই আপনি, অর্থাৎ আপনি দেখিয়ে দিতে চাইছেন যে শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী না, আমিও হেলিকপ্টারে, আমিও চপারে উঠতে পারি এবং সমান্তরালভাবে আমিও প্রচার করব। মানে কোথাও একটা আপনারই ভাষায় কোট অ্যান্ড কোট যে অবহেলা আপনাকে করা হয়েছে, যে আপনার মর্যাদা দেওয়া হয়নি, আপনি হেলিকপ্টারের মাধ্যমে মানে সেটাও একটা বার্তা দিতে চাইছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.